ব্যবসা শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আবার অনলাইন ক্লাসে স্বাগতম। আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করছিলাম। তো আমি তো ইতিপূর্বে তোমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর কিছু সমন্বয় নিয়ে আমি আলোচনা করছিলাম। আজকে আসো আমি আবার আরও কিছু সমন্বয় নিয়ে একটু আলোচনা করব। আজকে আমাদের আলোচনার সমন্বয়ের মধ্যে রয়েছে হচ্ছে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই বিষয়টা নিয়ে আমাদের একটা কাজ থেকে যায়, এটা নিয়ে আমাদের একটা সমন্বয় থেকেই থাকে, অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি নিয়ে। তো আসো, আমাদের ধরো 1 নম্বর একটা প্রবলেম থাকতে পারে যে রেওয়া মিলে দেনাদার আছে 80,000 টাকা। অনাদায়ী পাওনা আছে 5,000 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 2,000 টাকা। এই আমার রেওয়া মিলের চিত্র। ধরে নাও আমার রেওয়া মিলে আছে অনাদায়ী দেনাদার আছে 80,000 টাকা, অনাদায়ী পাওনা আছে 5,000 টাকা, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 2,000 টাকা। এখন আমার সমন্বয় কি আছে? আমার সমন্বয় আছে, ধরো এই আমার সমন্বয়, এইটাই হচ্ছে আমাদের শেখার বিষয়। আমাদের সমন্বয় আছে মোট অনাদায়ী পাওনা ৳7,000 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি 3,000 টাকায় বৃদ্ধি করো। এই ধরো আমার একটা সমন্বয় আছে, আমার 2 নম্বর সমন্বয় আছে, ধরো বা অন্য আরেক 2 নম্বর হতে পারে এমন। আচ্ছা, আমরা কি করব তাহলে? আগে আমরা এটা সমাধান করি। দেখো, আমার অনাদায়ী পাওনা আছে 5,000 টাকা, কিন্তু আমাকে সমন্বয় বলছে যে মোট অনাদায়ী পাওনা হচ্ছে 7,000 টাকা। একটা কথা মনে রাখবা, আমার রেয়া মিলে যেই হিসাব খাতটা উঠে গেছে, এই হিসাব খাতটা হচ্ছে আমাদের লিখিত। তো আমাদের রেয়া মিলে যেহেতু অনাদায়ী পাওনা আছে 5,000 টাকা, তার মানে আমাদের লিখিত অনাদায়ী পাওনার পরিমাণ 5,000। কিন্তু সমন্বয় বলছে আমাকে যে অনাদায়ী পাওনার পরিমাণ হচ্ছে মোট 7,000 টাকা। তো রেয়া মিল হচ্ছে একটি পুরাতন ঘটনা, সমন্বয় হচ্ছে আমার একেবারে আপডেট। অর্থাৎ রেয়া মিল হচ্ছে আমার নিউজ, সমন্বয় হচ্ছে আমার ব্রেকিং নিউজ। তো আমরা ডেফিনেটলি টেলিভিশনের সামনে যদি কখনো বসি, আমরা কিন্তু নিউজের চাইতে ব্রেকিং নিউজের দিকে আমাদের নজরটা থাকে বেশি। অর্থাৎ আমার ব্রেকিং নিউজের পক্ষে চলে যাই, কারণ এটা হচ্ছে আমাদের আপডেট নিউজ। তো আমার রেওয়া মিল বলতেছে যে অনাদায়ী পাওনা 5,000 টাকা, সমন্বয় বলতেছে অনাদায়ী পাওনা মোট 7,000 টাকা। তো মোট 7,000 টাকার মধ্যে যেহেতু রেওয়া মিলে অলরেডি ইতিমধ্যে 5,000 টাকা রয়েছে, তাহলে আমাদের অলিখিত অনাদায়ী পাওনার পরিমাণ হচ্ছে 2,000 টাকা। অর্থাৎ রেওয়া মিলে যে অনাদায়ী পাওনার পরিমাণ উল্লেখ করা আছে, সেই অনাদায়ী পাওনাকে বলি আমরা লিখিত অনাদায়ী পাওনা। আর সমন্বয় আমাদের যে বাকিটুকু, যতটুকু আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয়নি, ততটুকু হচ্ছে আমাদের অলিখিত অনাদায়ী পাওনা। তো আমাদের মোট অনাদায়ী পাওনা 7,000 টাকা। লিখিত অনাদায়ী পাওনা কাকে বলে? লিখিত অনাদায়ী পাওনা হচ্ছে যে অনাদায়ী পাওনা দেনাদারের সাথে সমন্বয় করা হয়ে গেছে,
তাকে বলি আমরা লিখিত অনাদায়ী পাওনা। আর যে অনাদায়ী পাওনা আমাদের দেনাদারের সাথে এখন সমন্বয় হয়নি তাকে বলি আমরা অলিখিত অনাদায়ী পাওনা। তো আমরা একটা জিনিস জানি যে দেনাদারের উপর অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করার ক্ষেত্রে আমরা অলিখিত অনাদায়ী পাওনাটা বাদ দিয়ে তারপর ধার্য করতে হয়। তাহলে আসো আমরা দেখি এটা সমাধান কিভাবে হয়। আয় বিবরণীতে আমাদের অনাদায়ী পাওনা হবে ৫,০০০ যোগ অলিখিত ২,০০০, এই হবে ৭,০০০। এই আমি মোট মিলালাম। এবার আমার নতুন সঞ্চিতি নতুন সঞ্চিতির ব্যাপারে বলা আছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ৩,০০০ টাকায় বৃদ্ধি করো। অর্থাৎ গত বছর আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখা হয়েছিল ২,০০০ টাকায়, এবার আমাদেরকে বলা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ৩,০০০ টাকায় রাখো। কারণ এবার দেনাদারের উপর আমাদের সন্দেহের মাত্রা একটু বেড়ে গিয়েছে, যে টাকা না দেওয়ার পসিবিলিটি একটু বেশি আছে, তো আমরা ৩,০০০ টাকার পক্ষেই যাব। কিন্তু বিষয়টা মনে রাখবো, এখানে আমাদেরকে বলেছে ৩,০০০ টাকায় বৃদ্ধি করো। এই শব্দটা কখনো কখনো ৩,০০০ টাকায়ও বলতে পারে, কখনো বলতে পারে ৩,০০০ টাকায় উন্নীত করো, কখনো বলতে পারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ৩,০০০ টাকা, আবার কখনো বলতে পারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ৩,০০০ টাকা পর্যন্ত বাড়াও। আলটিমেটলি প্রত্যেকটা কথার উত্তরই সেম। আমি কি বলছি কথাগুলো আবার শুনে নাও। অনাদায়ী পাওনা ৩,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করো, অনাদায়ী পাওনা ৩,০০০ টাকায় অনাদায়ী পাওনা সঞ্চিতি ৩,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করো, অনাদায়ী পাওনা সঞ্চিতি ৩,০০০ টাকায় উন্নীত করো, অনাদায়ী পাওনা সঞ্চিতি ৩,০০০ টাকা রাখো। এই তিনটা প্রশ্নের উত্তর আমাদের সেম। অর্থাৎ আমাদের নতুন সঞ্চিতি হচ্ছে ৩,০০০ টাকায়। এই হলো ১০,০০০ টাকা বাদ পুরাতন সঞ্চিতি ২,০০০, এই আমার ৮,০০০ টাকা বসবে টাকার ঘরে। অর্থাৎ আমাদের আয় বিবরণীতে মনে রাখবা যে আমাদের রেওয়া মিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে, আমাকে সমন্বয়ে যতই ঘটনা বলুক না কেন, যত ধরনের যত প্যাচ দেখ না কেন, একটা জিনিস মাথায় রাখবা, রেওয়া মিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে এটা সারা জীবন পুরাতনই থাকবে। এটার পরিমাণ কখনো চেঞ্জ হবে না, এটা পুরাতন ছিল, পুরাতনই হয়ে থাকবে। আর্থিক বিবরণীতে কি করব আমরা? আর্থিক অবস্থার বিবরণীতে আমরা চলতি সম্পদের অধীনে আমরা দেনাদার লিখব ৮০,০০০ টাকা মাইনাস অলিখিত অনাদায়ী পাওনা, অর্থাৎ যে অনাদায়ী পাওনা লেখা হয়নি ২,০০০ টাকা, এটা মাইনাস করব। এরপরে হবে আমার ৭৮,০০০ টাকা, আর আমরা মাইনাস করব নতুন সঞ্চিতি আয় বিবরণীতে যা ধরা হয়েছে তাই ৩,০০০ টাকা, আমি বসাবো ৭৫,০০০ টাকা। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণীর গেম। ঠিক আছে? আচ্ছা, তাহলে খেয়াল করো, কথা ছিল মোট অনাদায়ী পাওনা ৭,০০০ টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি ৩,০০০ টাকায় বৃদ্ধি করো। আচ্ছা, এখন যদি আমাকে বলে, ধরো সমন্বয় আমার ১ নাম্বার গেল, সমন্বয়টা আমার এমন নেই, সমন্বয়টা আছে আমার অনাদায়ী পাওনা সঞ্চিতি ৩,০০০ টাকা দ্বারা বৃদ্ধি করো, ৩,০০০ টাকা দ্বারা বৃদ্ধি করো। খেয়াল করো, যদি আমার সমন্বয়টা এমন হয় ৩,০০০ টাকা দ্বারা বৃদ্ধি করো, অর্থাৎ গত বছর যা রাখা হয়েছিল ওই টাকাটাকে এবার আরও ৩,০০০ টাকা দিয়ে বাড়াও। তাহলে গত বছর আমার পুরাতন সঞ্চিতি ছিল, রাখা হয়েছিল নতুন সঞ্চিতি ২,০০০ টাকা, এই বছর আমার এটাকে আরও ৩,০০০ টাকা দিয়ে বাড়াই যদি, তাহলে আমাদের এই বছর নতুন সঞ্চিতি রাখতে হবে ৫,০০০ টাকা। মাইন্ড ইট। সেই ক্ষেত্রে আমরা অনাদায়ী পাওনা যা আছে অ্যাজ ইউজুয়ালি তাই হবে, এখানে আমাদের কোনো পার্থক্য নেই। নতুন সঞ্চিতি ৩,০০০ টাকা হবে না, নতুন সঞ্চিতি হবে ২,০০০ আগে ছিল, এবার ৩,০০০ টাকা দ্বারা বৃদ্ধি করতে বলছে, তাহলে আমাদের নতুন সঞ্চিতি হবে ৫,০০০ টাকা, ৭ ৫ ১২,০০০ টাকা, আর পুরাতন সঞ্চিতি আমাদের ২,০০০ই, এটা হবে আমাদের ১০,০০০ টাকা। খেয়াল করে দেখো, এখানে যেহেতু নতুন সঞ্চিতি ৫,০০০ টাকা, এখানে সব ঠিক থাকবে। চলতি সম্পদে আমাদের নতুন সঞ্চিতি হবে ৫,০০০ টাকা, এটা হবে আমাদের ৭৩,০০০ টাকা। দেখো, সামান্যতম চেঞ্জ, অল্প একটু কথার কারণে আমাদের পরিবর্তন। ঠিক আছে? এইটাও যদি আমাদের থাকতে পারে। আবার এমন হতে পারে যে
অনাদায়ী পাওনা সঞ্চিতি 7,000 টাকা, মোট অনাদায়ী পাওনা 7,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি 3,000 টাকার দ্বারা 3,000 টাকার দ্বারা বৃদ্ধি করো। এখানে যদি থাকে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,000 টাকার দ্বারা হ্রাস করো। যদি এমন থাকে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,000 টাকার দ্বারা হ্রাস করো, তাহলে আমাদের আগে ছিল 2,000, এবার যদি আমরা 1,000 টাকা দ্বারা হ্রাস করি তাহলে আমাদের নতুন সঞ্চিতি হবে 1,000। সব ঠিক থাকবে। এখানে আসবে আমাদের 1,000, এইটা হবে 7 আর 1 8,000 টাকা, 8,000 থেকে 2,000 গেলে এইটা হবে আমার 6,000 টাকা। দেখো এখানে আসো, নতুন সঞ্চিতি যেহেতু 1,000, এখানেও আসবে 1,000 টাকা, 1,000 আসলে এটা হবে আমার 77,000 টাকা। খেয়াল করে দেখছো? দেখো খেয়াল করে, সামান্যতম কথার কারণে। আবার যদি এমন হয় যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,000 টাকায় হ্রাস করো, 1,000 টাকায় হ্রাস করো, তাহলে আমার নতুন সঞ্চিতি কত হবে? আমার নতুন সঞ্চিতি হবে 1,000 টাকাই। ঠিক আছে, আমার নতুন সঞ্চিতি হবে 1,000 টাকাই। উত্তর আমার যা আছে অ্যাজ ইউজুয়ালি তাই হবে। আবার যদি আমাকে এমন একটা কথা বলে দেয় অনাদায়ী পাওনার সঞ্চিতির প্রয়োজন নেই, অর্থাৎ এই বছর কোনো অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রয়োজন নেই, তাহলে আমাদের নতুন সঞ্চিতি হবে 0। এটা 7,000 7,000ই থাকবে, 7 থেকে 2 গেলে এটা হয়ে যাবে 5। এখানে নতুন সঞ্চিতি আমার থাকবে না, আমার 78,000 78,000ই থাকবে। খেয়াল করে দেখো, একদম মানে পলকে পলকে পরিবর্তন যদি হয় আমাদের এভাবেই হবে। খেয়াল করো একটু, ঠিক আছে? পলকে পলকে আমাদের পরিবর্তন হবে। ক্লিয়ার? তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি নিয়ে তোমাদের যদি প্রবলেম থাকে, আমার মনে হয় এমনই একটা প্রবলেম থাকতে পারে। এখান থেকে যা আলোচনা করা হয়েছে এর মধ্যে থেকে একটা প্রবলেম তোমাদের অবশ্যই থাকবে। 4টা আর্থিক বিবরণীর মধ্যে একটা না একটা আর্থিক বিবরণীতে আমাদের এটা নিয়ে একটা প্রবলেম থাকবেই। তো আজকের পরে তোমরা আশা করি আর অনাদায়ী পাওনা সঞ্চিতি নিয়ে কোনো প্রবলেমে পড়ার কথা না। তারপরে এটা বাসায় চর্চা করবা, এই অনুযায়ী অঙ্ক করবা, আর এটাকে বারবার দেখলে তোমার এটা আয়ত্তে চলে আসবে। আসো আজকে আমরা একটু আগাই। ধরো আমাদের এবার আসবে আমাদের বিজ্ঞাপন নিয়ে আমাদের একটা প্রশ্ন থেকেই যায়। বিজ্ঞাপন ও বিলম্বিত বিজ্ঞাপন, এইটা নিয়ে আমাদের একটা সমন্বয় থেকে যায়। বিজ্ঞাপন এবং বিলম্বিত বিজ্ঞাপন। দেখো আমাদের প্রশ্ন হচ্ছে রেওয়া মিলে বিজ্ঞাপন আছে 24,000 টাকা। সমন্বয় আমাকে বলল বিজ্ঞাপনের 3/1 অবলোপন করো। দেখো এমন একটা কথা থাকতে পারে, রেওয়া মিলে আমার বিজ্ঞাপন আছে 24,000 টাকা। এখানে দুইটা জিনিস মনে রাখবা, বিজ্ঞাপন এবং বিলম্বিত বিজ্ঞাপন। বিজ্ঞাপন হচ্ছে আমাদের খরচ, বিলম্বিত বিজ্ঞাপন হচ্ছে আমাদের সম্পদ। তো বিজ্ঞাপন ছিল আমার 24,000, সমন্বয় আমাকে বলছে যে বিজ্ঞাপন খরচের 1/4 মানে 1/3 অবলোপন করো। এখন একটা বিজ্ঞাপনের পার্টি হয় দুইটা, মনে রাখবা। তুমি যতই যা তারা বলুক না কেন, বিজ্ঞাপনকে তুমি সর্বোচ্চ 2 টুকরা করতে পারবা। এই বিজ্ঞাপনটাকে 1 তুমি করবা হচ্ছে অবলোপন, 1 অবলোপন করলে আরেক অংশ অটোমেটিক্যালি বিলম্বিত। অটোমেটিক্যালি এখানে আর তোমার কিছু করার নাই। 1 অবলোপন আর 1 বিলম্বিত। ঠিক আছে?
তারা যদি বিলম্বিত করতে বলে এক অংশ, তাহলে মনে রাখবে বাকি অংশ অবলোপন। তারা যদি একটা অংশ অবলোপন করতে বলে, তাহলে বাকি অংশ হবে হচ্ছে বিলম্বিত। তাহলে আসো, আমাকে যেহেতু বলা হচ্ছে বিজ্ঞাপনের 3-এর 1 অংশ অবলোপন, অবলোপনের জায়গা কোনটা জানো? অবলোপন করার জায়গা হচ্ছে আয় বিবরণী। আয় বিবরণীতে খরচ দেখালে আমাদের এটা অবলোপন হয়ে যায়, আর বিলম্বিতর জায়গা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে। এই দুইটা কাজ দুইটা জায়গায় করতে হয়। অবলোপনটা যতটুকু অবলোপন করবা ততটুকু দিব আয় বিবরণীতে, আর যতটুকু বিলম্বিত হবে ততটুকু দিব আমরা আর্থিক অবস্থার বিবরণীতে। এবার তারা যাই বলুক না কেন, তারা যদি আমাকে বলে যে 3-এর 1 অংশ বিলম্বিত, আচ্ছা তারা আমাকে এখানে বলেছে কি 3-এর 1 অংশ অবলোপন করো, তাহলে আমি আয় বিবরণীতে কি করব? আয় বিবরণীতে আমি 3-এর 1 অংশ রাখবো, বাকিটা সরাই নিয়ে যাব, কারণ আমাকে বলছে অবলোপন করার জন্য। অবলোপন যতটুকু বলবে ততটুকু তুমি আয় বিবরণীতে রাখতে পারবা, বাকিটুকু তুমি সরাইয়া যাবা, বাকি যা সরাবা ওইটার নামে বিলম্বিত। আয় বিবরণীতে আমাদের পরিচালন ব্যয়, আমরা কি করব? আমরা লিখব বিজ্ঞাপন $24,000 মাইনাস বিলম্বিত, অর্থাৎ যতটুকু সরাবো ততটুকু 16,000। তাহলে আমাদের থাকলো কত? 3-এর 1 8,000 থাকলো। এই তো অবলোপন হয়ে গেল। আয় বিবরণীতে যতটুকু থাকবে ততটুকুই অবলোপন করা হলো, হয়ে গেল। মনে রাখবা, তারা যতই পেঁচাক না কেন। আর আর্থিক অবস্থার বিবরণীতে কি করব? আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের বিলম্বিত বিজ্ঞাপন নামে বসবে সেই 16,000। দেখো, অর্থাৎ বিজ্ঞাপনের টাকাটা দুইটা ভাগ হয়ে গেল। একটা অংশ অবলোপন করতে বললো, যতটুকু অবলোপন হবে ততটুকু আয় বিবরণীতে থেকে যাবে। হ্যাঁ, যতটুকু অবলোপন হবে ততটুকু পরিচালন ব্যয় থেকে যাবে, আর যতটুকু এখন অবলোপন হবে না ততটুকু আর্থিক অবস্থার বিবরণী থেকে যাবে। খেয়াল করে দেখো, এখন যদি আমাদের এমন থাকে, যদি সমন্বয়টা যদি আমাদের এমন বলে যে বিজ্ঞাপনের 1/3 বিলম্বিত করো, তো 1/3 যদি বিলম্বিত করতে বলে, তাহলে অবলোপন করবো কত অংশ? বিজ্ঞাপন হচ্ছে 3 অংশ, তো এইটার কথা যদি 3/1 বিলম্বিত করতে বলে, তাহলে নিঃসন্দেহে আমি অবলোপন করবো 3-এর 2। তাহলে আমি কি করব? আমি আয় বিবরণীতে বিজ্ঞাপন থেকে মাইনাস করে দেব 3-এর 1 অংশ 8,000 টাকা, তার থেকে যাবে 2,000 টাকা। আর সম্পদ পাশে আমার বিলম্বিত বিজ্ঞাপন নামে বসবে ওই 8,000 টাকা। খেয়াল করে দেখো, অর্থাৎ আমার বিজ্ঞাপন 24,000 থেকে আমি 8,000 টাকা মাইনাস করলে বসবে 16,000 টাকা। বিজ্ঞাপন মাইনাস 8,000 সমান সমান বসবে আমার 16,000, আর বাকি যে 8,000 আমি মাইনাস করে বিলম্বিত করলাম, এটা আমার চলে আসবে সম্পদ পাশে। আচ্ছা, এইটা হলো যদি আমার প্রশ্নে বিজ্ঞাপন দেওয়া থাকে। বিজ্ঞাপন নিয়ে তোমার এই দুইটা কথার বাইরে আর কোনো কথা বলতে পারে না। হয় তারা বলবে অবলোপন করো, না হলে তারা বলবে বিলম্বিত করো। অবলোপন করতে বললে আমরা অবলোপন করব, বিলম্বিত করতে বললে আমরা বিলম্বিত করব। তো অবলোপন করুক আর বিলম্বিত বলুক, যাই বলুক, তুমি মনে রাখবে বিজ্ঞাপনের একটাই গতি। তারা যতটুকু অবলোপন করতে বলবে ততটুকু আয় বিবরণীতে থাকবে, আর বাকিটুকু সম্পদ পাশে চলে যাবে। আবার যদি বিলম্বিত করতে বলে, তাহলে বিলম্বিতটুকু সম্পদ পাশে চলে যাবে, আর বাকিটুকু আয় বিবৃতি থেকে যাবে। অর্থাৎ তোমাকে তারা যে কোনো একটা অ্যাঙ্গেলে কথা বলতে পারে, বাট তুমি কিন্তু আবার অ্যাঙ্গেল চেঞ্জ করিও না, তুমি একই অ্যাঙ্গেলে থাকিও। আরেকটা জিনিস মনে করো, আমাদের আছে রেওয়া মিলে আছে বিলম্বিত বিজ্ঞাপন 24,000 টাকা। একটু আগে দেওয়া ছিল বিজ্ঞাপন 24,000 টাকা, এখন দেওয়া আছে বিলম্বিত বিজ্ঞাপন 24,000 টাকা। একটু আগে দেওয়া ছিল খরচ, এখন দেওয়া আছে সম্পদ। সমন্বয় বলল
বিজ্ঞাপন খরচ ৬,০০০ টাকা। যদি আমার একটা কথা বলে দেয়, তো বিজ্ঞাপন খরচ যদি ৬,০০০ টাকা হয়, তো খরচ যেটা সেটা আমার আয় বিবরণী থাকবে। তাহলে আমার উত্তর হচ্ছে, সমাধান কি? আমার সমাধান হচ্ছে আয় বিবরণীতে বিজ্ঞাপন খরচ নামে বসবে ৬,০০০, আর আর্থিক অবস্থার বিবরণীতে বসবে কি? বিলম্বিত বিজ্ঞাপন, এই ২৪,০০০ বসে মাইনাস খরচ বা অবলোপন ৬,০০০ বসবে ১৮,০০০। এই আমার আর্থিক অবস্থার বিবরণী শেষ। অর্থাৎ এই বিজ্ঞাপন খরচ ২৪,০০০ টাকা, আমার দুইটা ভাগে ভাগ হলে, একটা ৬,০০০, একটা ১৮,০০০। দেখো, ঠিক আছে? এই একটা জিনিস আমার থাকতে পারে। তো আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি, বিলম্বিত বিজ্ঞাপন, আরেকটা জিনিস ধরো আমাদের থাকতে পারে যে আমাদের এমন বলতে পারে যে বিলম্বিত বিজ্ঞাপনের 1/4 অবলোপন করো। তার মানে কি? বিলম্বিত বিজ্ঞাপনের 1/4 খরচ করে ফেলো। তাহলে আমাদের আয় বিবরণীতে পরিচালন ব্যয়ে বিজ্ঞাপন খরচ এই ২৪,০০০ টাকার 4/1 ৬,০০০, আর আর্থিক অবস্থার বিবরণীতে আমরা বিলম্বিত বিজ্ঞাপন লিখব ২৪,০০০ মাইনাস অবলোপন ৬,০০০, এই থাকবে ১৮,০০০। অর্থাৎ ফাইনালি ১৮,০০০ আর ৬,০০০, এই বিজ্ঞাপন খরচ আমার যে এই ২৪,০০০ টাকায় হলো। দেখো, ঠিক আছে? তো ঠিক আছে, আমি ক্লাস লেংদি করবো না, কারণ ক্লাস আসলে দেখা যাচ্ছে যে ক্লাস যদি আমরা লেংদি করি তাহলে তোমরা ক্লাসের প্রতি ইন্টারেস্ট হারিয়ে যাও। আজকে এইটুকু থাকুক, এরপরে দেখা যাক আমাদের পরবর্তী ক্লাসে আবার আরও কিছু ক্রিটিক্যাল সমন্বয় যদি থাকে ওইগুলো আমি একবারে আলোচনা করে দিব। এরপরে তোমরা আর্থিক অবস্থার বিবরণী, সমন্বয়, গাণিতিক সমস্যা সমাধান করতে থাকো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত। খোদা হাফেজ।